আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আফরোজ আক্তার কামাল। শুরুতে বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। 3 দিনের সফরে আজ মালদ্বীপ যাচ্ছেন প্রধানমন্ত্রী। শ্রম বাজেট সহ একাধিক বিষয়ে চুক্তি সইয়ের সম্ভাবনা। দেশে ওমিক্রনের সংক্রমণ বাড়ার আশঙ্কা সরকারের। স্বাস্থ্যবিধি অনুসরণে জেলা প্রশাসক ও সিভিল সার্জনদের চিঠি। নির্বাচন কমিশন পুনর্গঠন নিয়ে রাষ্ট্রপতির সঙ্গে সংলাপে যোগ দেওয়ার আমন্ত্রণ এখনো পায়নি বিএনপি, বললেন মির্জা ফখরুল। এবং আগামী বছরের শুরুতেই মালয়েশিয়ায় কর্মী যাওয়া শুরু, আশা প্রবাসী কল্যাণমন্ত্রীর। খরচ হবে লাখ টাকারও কম। শুনছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। এবার বিস্তারিত। 3 দিনের সফরে আজ মালদ্বীপ যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দেশটির প্রেসিডেন্ট ইব্রাহিম মোহাম্মদ সলির আমন্ত্রণে এ সফর। কূটনৈতিক সূত্রগুলো জানায়, এবারের সফরে দুই দেশের মধ্যে শ্রমবাজার, স্বাস্থ্য, শিক্ষা, দ্বৈত করারোপ, যুব ও ক্রীড়া বিষয়ে কয়েকটি চুক্তির সমঝোতা স্মারক সই হতে পারে। জলবায়ু পরিবর্তন ও আঞ্চলিক নিরাপত্তা ইস্যুতে বহুপক্ষীয় ফোরামে একসাথে কাজ করার ঘোষণাও আসতে পারে এ সফরের মধ্য দিয়ে। রাজনৈতিক কর্মসূচি ও বিনোদন কেন্দ্রে মাস্ক না পরা এবং স্বাস্থ্যবিধি না মানায় করোনার নতুন ধরনের ওমিক্রন বাড়ার আশঙ্কা করছে সরকার। সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বাস্থ্যমন্ত্রী জায়েদ মালিক এই আশঙ্কার কথা জানান। মন্ত্রী জানান, সবাইকে আগের মতো স্বাস্থ্যবিধি মেনে চলতে ইতিমধ্যে জেলা প্রশাসক এবং সিভিল সার্জনদের চিঠি দিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়। স্বাস্থ্যমন্ত্রী আরও বলেন, দেশে ওমিক্রন শনাক্ত হলেও মানুষের মাঝে স্বাস্থ্যবিধি মানার প্রবণতা না থাকায় সংক্রমণ বাড়ার শঙ্কা তৈরি হয়েছে। বুস্টার ডোজও আমরা শুরু করেছি দেওয়া। 60 ঊর্ধ্ব যারা বয়স এবং যারা ফ্রন্টলাইন ওয়ার্কার। কক্সবাজারে গেছে, একটা মুখেও আমরা মাস্ক দেখি নাই, এবং বিভিন্ন রাজনৈতিক অনুষ্ঠান হচ্ছে, মিটিং মিছিল হচ্ছে, কেউ মাস্ক পরে না, যার ফলে আমরা আশঙ্কা করছি যে আমাদের সংক্রমণ বেড়ে না যায়। লেখক অভিজিৎ হত্যাকারীদের সন্ধান চেয়ে যুক্তরাষ্ট্র সরকারের পুরস্কার ঘোষণাকে স্বাগত জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ.কে আব্দুল মোমেন। এতে খুনিদের খুঁজে বের করা সহজ হবে বলেও মনে করেন তিনি। রাজধানীর একটি হোটেলে রোহিঙ্গা ইস্যুতে সেমিনার শেষে এসব কথা বলেন পররাষ্ট্রমন্ত্রী। এই সময় রোহিঙ্গা প্রত্যাবাসন নিশ্চিত করতে মিয়ানমারে বিনিয়োগ না করতে বড় দেশগুলোর প্রতি আহ্বান জানান তিনি। বিস্তারিত একরামুল হক সাইমের রিপোর্টে। ব্লগার ও লেখক ডক্টর অভিজিৎ রায়কে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করা হয় 2015 সালে। চলতি বছরের 16 ফেব্রুয়ারি এই হত্যার মূল পরিকল্পনাকারী চাকরিচ্যুত মেজর জিয়া সহ 5 জনকে মৃত্যুদণ্ডের আদেশ দেয় বিশেষ ট্রাইব্যুনাল। তবে পলাতক রয়েছে জিয়া ও আরেক আসামি আকরাম। পলাতক এই 2 আসামির সন্ধানে $50 লাখ পুরস্কার ঘোষণা করেছে যুক্তরাষ্ট্র। সোমবার প্রকাশিত এক পোস্টে এই ঘোষণা দেয় দেশটি। মার্কিন এই ঘোষণাকে ইতিবাচক বলছেন পররাষ্ট্রমন্ত্রী। 2 জন পলাতক আছে, তো কোথায় কোন দেশে আছে উই ডোন্ট নো। মেবি এইটার ফলে আমরা যে প্রচেষ্টা, তাদের ধরার চেষ্টা, ওইটাতে একটু ইট উইল বি হেল্পফুল। আমেরিকানরা এইভাবে ডিক্লেয়ার করার ফলে তারা সাকসেসফুল হয়েছে। অনেক দেশে যাদের পাওয়া যায় না, তখন লোকরা ওদের তথ্য দিয়ে, আমি শুনেছি বিন লেদেন কেসেও একইভাবে হয়েছিল। এর আগে হোটেল রেডিসনে ম্যাগাজিন ডিপ্লোমেটস আয়োজিত রোহিঙ্গা সংকট সমাধানে করণীয় বিষয়ে সেমিনারে যোগ দেন পররাষ্ট্রমন্ত্রী। বলেন, কক্সবাজারের রোহিঙ্গা শরণার্থী শিবিরে বাড়ছে অপরাধের ঝুঁকি। এতে আঞ্চলিক ও বৈশ্বিক নিরাপত্তা সংকটে পড়লেও কার্যকর উদ্যোগ নিচ্ছে না আন্তর্জাতিক মহল। Because this is a large number of Rohingya, they're staying in Bangladesh. Actually, they have nothing to do, and many of them got involved in drug trafficking, in criminal activities. It is a global problem, and global leadership should come forward for resolving this problem.
সেমিনারে বিশেষজ্ঞরা বলছেন, আঞ্চলিক রাজনীতির কারণে সমাধান হচ্ছে না রোহিঙ্গা সংকটের। এছাড়া রোহিঙ্গা প্রত্যাবাসনে বাংলাদেশের প্রস্তুতি ও কূটনৈতিক তৎপরতা যথেষ্ট নয় বলেও মনে করেন তারা। If there could be more leadership and leadership training and negotiation skills, because right now we don't see any Rohingya representation to speak about it, not at the national level or the international level. Myanmar is hub of the future geopolitics between the BRI and as well as IPS, which is fact. অনুষ্ঠানে বিদেশি কূটনীতিক ও আন্তর্জাতিক দাতা সংস্থার প্রতিনিধিরাও অংশ নেন। ইকরামুল হক সায়েম, এটিএন বাংলা, ঢাকা। নির্বাচন কমিশন পুনর্গঠন নিয়ে রাষ্ট্রপতির সঙ্গে সংলাপে যোগ দেওয়ার আমন্ত্রণ এখনও পায়নি বিএনপি। দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর একথা জানিয়েছেন। তিনি বলেন, আমন্ত্রণ পেলে দলের নীতি নির্ধারণী সভায় আলোচনা করে সিদ্ধান্ত জানানো হবে। বনানী কবরস্থানে দরিদ্রদের মাঝে শীতবস্ত্র বিতরণকালে বিএনপি মহাসচিব এসব কথা বলেন। আমাদের বিএনপির পক্ষ থেকে আমরা এখনো আপনার কোনো চিঠি পাইনি রাষ্ট্রপতির কাছ থেকে। রাষ্ট্রপতির কাছ থেকে চিঠি পেলে আমরা আমাদের স্ট্যান্ডিং কমিটির সভায় আলোচনা করে সিদ্ধান্ত নেব। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার চিকিৎসা এবং মানবাধিকার নিয়ে উদ্বেগ প্রকাশ করে যুক্তরাজ্যে দেওয়া প্রতিবেদন ত্রুটিপূর্ণ ছিল বলে মন্তব্য করেছেন আইনমন্ত্রী আনিসুল হক। তবে তার চিকিৎসা নিয়ে পরিবারের করা আবেদনে খুব শিগগিরই মতামত দেওয়া হবে বলে জানান তিনি। রাজধানীতে জাতীয় মানবাধিকার কমিশনের এক অনুষ্ঠান শেষে তিনি কথা বলেন। বেগম জিয়ার বিদেশে চিকিৎসার বিষয়ে মানবতা দেখানোর আইনে কোনো সুযোগ নেই বলে মন্তব্য করেন আইনমন্ত্রী। এমদাদুল্লাহ বাবু রিপোর্ট। রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে বিদেশে নিয়ে চিকিৎসার ব্যাপারে পরিবারের পক্ষ থেকে সব শেষ আবেদন করা হয় গেল মাসে। আবেদনের পর নিয়ম অনুযায়ী স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে আইনি মতামতের জন্য তা পাঠানো হয় আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ে। আইন মন্ত্রণালয়ে যাওয়ার পর প্রায় 1.5 মাস অতিবাহিত হলেও এ নিয়ে এখনও কোনো মতামত দেয়নি মন্ত্রণালয়। জাতীয় মানবাধিকার কমিশন আয়োজিত রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সেই আবেদন নিয়ে কথা বলেন আইনমন্ত্রী। তিনি জানান, যুক্তরাজ্য খালেদা জিয়ার চিকিৎসা নিয়ে উদ্বেগ প্রকাশ করে যে প্রতিবেদন দিয়েছিল তা ভুল ছিল। আইনিভাবে ব্যাখ্যা দিয়ে তাদের চিঠি দেওয়ার পর এ নিয়ে সন্তোষ প্রকাশ করেছে দেশটি। যুক্তরাজ্যে চিঠিটা ছিল, সেখানে কিন্তু ভুল তথ্য ছিল। বেগম খালেদা জিয়া তিনি যে মুক্ত এবং তার আইনি তার যে অবস্থান সেটা আমি তাদেরকে বুঝিয়েছি এবং সেই আলোচনায় তারা বলেছে যে এই জায়গাটা তারা কারেকশন করবে। খালেদা জিয়ার বিদেশে চিকিৎসার বিষয়ে আইনের বাইরে গিয়ে কোনো মতামত দেওয়ার সুযোগ নেই বলেও জানান তিনি। শিগগিরই আইন মন্ত্রণালয়ের অভিমত দিয়ে দিবে। মানবিক যতটুকু দেখেন এটা আইনের দিক দিয়ে দেখতে হবে। তার কারণ হচ্ছে সরকার যখন কোনো পদক্ষেপ নেয়, আরবিট্রারি পদক্ষেপ নেওয়াটা সরকার নিতে পারে না, বরঞ্চ সরকারকে যেই পদক্ষেপ নিতে হয় সেটা আইনি পদক্ষেপ নিতে হয়। আইনমন্ত্রী আরও জানান, নির্বাচন কমিশন গঠন নিয়ে সংলাপে আইন প্রণয়নের বিষয়ে জাতীয় পার্টির দেয়া প্রস্তাব রাষ্ট্রপতির মতামত ও নির্দেশনা পাওয়ার পর বিবেচনা করা যেতে পারে। ইমদাদুল্লাহ বাবু, এটিএন বাংলা, ঢাকা। লাখ টাকারও কম খরচে মালয়েশিয়ায় কাজের সুযোগ এসেছে বাংলাদেশের কর্মীদের সামনে। আগামী বছরের শুরু থেকে সেদেশে কর্মী যেতে শুরু করবে বলে আশা করছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমেদ। বাংলাদেশ থেকে কর্মী নিয়োগে মালয়েশিয়ার সাথে সমঝোতার সই পরবর্তী সংবাদ সম্মেলনে এসব কথা জানান তিনি। ফজলে রাব্বির রিপোর্ট। দীর্ঘ দেন দরবারের পর 19 ডিসেম্বর মালয়েশিয়ার সাথে যে চুক্তি হয়েছে তাতে বাংলাদেশি কর্মীদের খরচ হবে লাখ টাকারও কম। কর্মী নিয়োগের ক্ষেত্রে বিমান ভাড়া থেকে শুরু করে ইমিগ্রেশন ফি, স্বাস্থ্য পরীক্ষা, ইন্স্যুরেন্স, করোনা পরীক্ষা, কোয়ারেন্টাইন ফি সহ অধিকাংশ খরচে বহন করবে নিয়োগকারী প্রতিষ্ঠান। উভয় দেশের আইন, বিধিবিধান, প্রবিধান, জাতীয় নীতি এবং নির্দেশাবলীর আলোকে এই সমঝোতা স্মারকে কর্মীদের অধিকার ও মর্যাদাকে অধিকতর সুরক্ষিত করা হয়। প্রবাসী কল্যাণ ভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে প্রবাসী কল্যাণ মন্ত্রী ইমরান আহমেদ জানালেন, কেবলমাত্র জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর নিবন্ধিত ব্যক্তিরাই মালয়েশিয়া যাওয়ার সুযোগ পাবেন। আর বাংলাদেশের নিবন্ধিত ও বৈধ রিক্রুটিং এজেন্সির মাধ্যমেই নিয়োগকারী প্রতিষ্ঠান তাদের পছন্দ অনুযায়ী কর্মী নেবেন। যখন যাওয়া আরম্ভ হবে, এভরিবডি উইল নো। আর সবচেয়ে বড় জিনিস হলো, আপনারা জানেন যে আমাদের টার্গেট হলো যে বিএমইটি ডাটাবেসের থ্রু দিয়েই আমরা কিন্তু মানুষ পাঠাবো।
এই মেকানিজমও কিন্তু ওয়ার্কআউট করা হচ্ছে। সংবাদ সম্মেলনে জানানো হয়, মালয়েশিয়ার আইন অনুযায়ী একজন কর্মী মানসম্মত আবাসন, চিকিৎসা, পুনর্বাসন ও ক্ষতিপূরণ, নিরবিচ্ছিন্ন উপস্থিত ভাতা সহ সব সুযোগ সুবিধা পাবেন। আর এক্ষেত্রে আগ্রহী কর্মীকে পাসপোর্ট তৈরি, বিএমইটি রেজিস্ট্রেশন ফি, ওয়েলফেয়ার ফি, এজেন্সি সার্ভিস চার্জ ও স্বাস্থ্য পরীক্ষার বাইরে কোনো খরচ করতে হবে না। এ সময় সাংবাদিকদের প্রশ্নের উত্তরে মন্ত্রী জানান, সিন্ডিকেশন আর অনৈতিক বাণিজ্যের যে অভিযোগে এ বাজার বন্ধ হয়েছিল, সে সুযোগ এবার থাকবে না। গরিব মানুষের উপরে সবাই কিন্তু একটা সুযোগ নেয়, বাট গরিব মানুষকেও কিন্তু একটু সচেতন হতে হয়। এখনো কিন্তু মার্কেটটা খুলে নাই, সমঝোতা হয়েছে। মালয়েশিয়ার আগ্রহের প্রেক্ষিতে আগামী জানুয়ারিতেই কর্মী যাওয়া শুরু হবে বলে জানিয়ে আগ্রহীদের সচেতন হওয়া ও দক্ষতা অর্জনের উপর গুরুত্ব দিয়েছেন প্রবাসী কল্যাণমন্ত্রী। এই প্রেস ফজলে রাব্বি, এটিএন বাংলা, ঢাকা। দেশকে এগিয়ে নিতে বিএনপি ও জামায়াতের চূড়ান্ত পতন হওয়া প্রয়োজন বলে মন্তব্য করেছেন তথ্য সম্প্রচার মন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। রাজধানী তথ্য ভবনে মহান বিজয় দিবস উপলক্ষে চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর আয়োজিত আলোচনা অনুষ্ঠানে তিনি মন্তব্য করেন। তার ভাষায় স্বাধীনতা ও দেশবিরোধী অপশক্তির প্রধান পৃষ্ঠপোষক বিএনপি ও জামায়াত যদি দেশবিরোধী অপপ্রচার না চালাতো তাহলে বাংলাদেশ আরও অনেক আগেই উন্নয়নশীল দেশে পরিণত হতে বলেও মনে করেন হাসান মাহমুদ। দেশকে যদি আরও এগিয়ে নিয়ে যেতে হয়, স্বপ্নের ঠিকানায় পৌঁছাতে হয়, তাহলে এই অপশক্তির চূড়ান্ত পতন হওয়া প্রয়োজন। যারা দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করে, এখনও স্বাধীনতা বিরোধীদের সাথে নিয়ে রাজনীতি করে, সেই অপশক্তির চূড়ান্ত পতন হওয়া প্রয়োজন। রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে মানব পাচার চক্রের মূল হোতা রেজাউল হক সহ 3 জনকে গ্রেফতার করেছে র্যাব। এই সময় তাদের কাছ থেকে জাল পাসপোর্ট, ভিসা ও প্রয়োজনীয় কাগজপত্র উদ্ধার করা হয়েছে। পর্তুগাল, নেদারল্যান্ডস ও মাল্টা সহ ইউরোপের বিভিন্ন দেশে উচ্চ বেতনের চাকরির প্রলোভন দেখিয়ে ভারতে নিয়ে আটকে রেখে নির্যাতন করে পরিবারের কাছ থেকে টাকা আদায় করে এই চক্রটি। তারা শতাধিক পাচারের কথা স্বীকার করেছে। জাহাঙ্গীরের বক্তব্য অনুযায়ী 20-30 জন কলকাতার সেফ হাউসে এখনো আটক আছে। যে কোনো মূল্যে এই ধরনের মানব পাচারের নামে মানুষকে প্রতারণা করা, কষ্ট দেওয়া বা বাংলাদেশের ভাবমূর্তি প্রবাসে ক্ষুণ্ণ করা সঙ্গে যারা জড়িত তাদের বিরুদ্ধে আমরা কঠোর ব্যবস্থা নিই। চট্টগ্রাম নগরীর মাঝির ঘাট এলাকায় হেলে পড়া 2টি ভবন ও একটি মন্দির থেকে সরিয়ে নেওয়া হয়েছে বাসিন্দাদের। সোমবার দুপুর থেকে ভবন দুটি হেলে পড়তে শুরু করে। আতঙ্কে ভবন ছেড়ে রাস্তায় অবস্থান নেন বাসিন্দারা। তাদের অভিযোগ, চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের চলমান জলবদ্ধতা নিরসন প্রকল্পের নালা খননের সময় দুই পাশে নিরাপত্তা বেষ্টনী না দেওয়ায় আশপাশের মাটি সরে ভবনগুলো হেলে পড়েছে। চট্টগ্রাম থেকে আরও জানাচ্ছেন সৈয়দ তামিম মাহমুদ। এভাবেই অনবরত কেঁদে চলেছেন রানী মণ্ডল। এক রাতের ব্যবধানেই 4 কন্যা নিয়ে এখন মাথা গোঁজার ঠাঁই নেই তার। গতরাতে চট্টগ্রামের মাঝিরঘাট স্ট্যান্ড সড়কের পার্বতী ফকিরপাড়া এলাকায় হেলে পড়ে গুলজার খাল সংলগ্ন 2টি ভবনসহ একটি মন্দির। স্বাভাবিকের চেয়ে প্রায় 1 ফুট হেলে পড়ায় ভবনগুলোতে দেখা দিয়েছে বড় ফাটল। ফলে রাতেই আতঙ্কে এলাকাবাসী ফায়ার সার্ভিসকে খবর দিলে ভবনের বাসিন্দাদের নিরাপদে সরিয়ে নেয় তারা। এই ঘটনায় মাথার ছাদ হারিয়ে এখন দিশেহারা অনেক পরিবার। বারবার সিডিএতে ধর্ণা দিয়েও কাজ না হওয়াতে আজ এমন পরিণতির অভিযোগ বসবাসকারীদের। দেখতেছি না, তারা আবার যেভাবে খোঁড়াখুড়ি শুরু করছে, আমরা ঘরে থাকতে পারতেছি না। তারা একদিন হঠাৎ বৃষ্টি পড়তেছে, আমাদেরকে মাইকে অ্যানাউন্স করে বলতো আপনার বিল্ডিং থেকে নেমে যান, যে কোনো মতো আপনার বিল্ডিংটা দোষী পড়তে পারে। তবে ভবন হেলে পড়ার দায় নিতে নারাজ সিডিএ। তারা বলছে, প্ল্যান না মেনেই গড়ে তোলা হয়েছে ভবনগুলো। খালের মাটি তুলতে গিয়ে ভবনগুলো নিজেই হেলে পড়েছে। এই দুর্বল ফাউন্ডেশনের কারণে এই সমস্যাটা হয়েছে। আর 2 নম্বর কথা, একদম খালের অংশে তারা এই ভবনগুলো নির্মাণ করেছে। এরই মধ্যে ভবনগুলোকে সিলকালা করে দিয়েছে কর্তৃপক্ষ। এর আগেও একই কারণে ওই এলাকার 5তলা একটি ভবন ধসে পড়ে। গত বছর থেকে এই গুলজার খালে জলাবদ্ধতা নিরসন প্রকল্পের খনন কাজ চালাচ্ছে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ। সৈয়দ তামিম মাহমুদ, এটিএন বাংলা, চট্টগ্রাম। করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে গত 24 ঘন্টায় দেশে আরও 1 জনের মৃত্যু হয়েছে। মারা যাওয়া ব্যক্তি পুরুষ। এই নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো 28,051 জনে। 20,909টি নমুনা পরীক্ষায় আরও 291 জনের করোনা শনাক্ত হয়েছে। এর হার 1.39 ভাগ। এদিকে সর্বশেষ 24 ঘন্টায় সুস্থ হয়েছেন 264 জন। স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
তথ্য নিয়ন্ত্রণ করে 2041 সালে উন্নত বাংলাদেশ প্রতিষ্ঠা জটিল হতে পারে বলে মনে করেন সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডির সম্মানীয় ফেলো ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য। তিনি জানান, তথ্য থাকার পরও তা প্রকাশ না করায় তথ্যের অন্ধত্ব বিরাজ করছে। ইকোনমিক রিপোর্টার্স ফোরাম মিলনায়তনের সেমিনারে এসব কথা বলেন এই অর্থনীতিবিদ। তার মতে, তথ্য প্রকাশের মাধ্যমে সীমিত সম্পদেরও যথাযথ ব্যবহার করা সম্ভব। করোনা মহামারীতে সরকারের কাছে অর্থের সংকট না থাকলেও তথ্যের অভাবে প্রণোদনা বন্টনে সমস্যা ছিল এবং সঠিক জনগোষ্ঠীর কাছে সময়মতো সহায়তা পৌঁছাতে পারেনি বলে মনে করেন দেবপ্রিয় ভট্টাচার্য। তথ্যের অভাবের কারণে প্রধানমন্ত্রী যত পরিমাণ পরিবারকে 2,500 টাকা করে দিতে পেরেছিলেন, তার তো 20% উনি দিতে পারেন নাই। কারণ হলো তথ্য ছিল না। এই যে এই জিনিসটা, এই নতুন উপলব্ধিটাকে আমাদের আগামী দিনে ইতিবাচকভাবে সামনে নিয়ে আসতে হবে। যদি 2040-41 সালে যদি উন্নত দেশে হতে হয়, তার সাথে এই তথ্যের ক্ষেত্রে অন্ধত্ব যায় না। আন্তর্জাতিক সংবাদ। পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতা পৌর নির্বাচনে জয় জয়কার মমতা ব্যানার্জি তৃণমূল কংগ্রেসের। মোট 144 ওয়ার্ডের মধ্যে 134টিতে জয়ী হয়েছেন এই দলের কাউন্সিলর প্রার্থীরা। এর বিপরীতে মাত্র 3টি ওয়ার্ডে জয়লাভ করেছে বিজেপি, আর 2টিতে বামপন্থী ও 2টিতে কংগ্রেস জয়ী হয়েছে। বাকি 3টিতে জয়লাভ করেছে স্বতন্ত্র প্রার্থীরা। আগামী 23 ডিসেম্বর নবনির্বাচিত কাউন্সিলরদের নিয়ে বৈঠকে বসবেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। ওই বৈঠকে কাউন্সিলরদের ভোটাভুটিতে নির্বাচিত হবেন কলকাতার মেয়র। স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী, মুজিব বর্ষ এবং বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবির 226তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজধানীর পিলখানায় অনুষ্ঠিত হল সীমান্ত সন্ধ্যা। এতে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিজিবির মহাপরিচালক মেজর জেনারেল শাফিনুল ইসলাম। তাকে এটিএন বাংলার পক্ষ থেকে শুভেচ্ছা স্মারক প্রদান করেন প্রতিষ্ঠানটির চেয়ারম্যানের উপদেষ্টা এবং এটিএন নিউজের প্রধান নির্বাহী কর্মকর্তা মীর মোহাম্মদ মোতাহার হাসান। আয়োজনের পৃষ্ঠপোষক এটিএন বাংলা। সাংস্কৃতিক অনুষ্ঠানে দেশের স্বনামধন্য শিল্পীরা গান ও নৃত্য পরিবেশন করেন। কি শুভেচ্ছা এবং ভালোবাসা জানাতে পারি। স্বপ্নধর ম্যানেজিং ডাইরেক্টর পার্টেক্স খেলার খবর। আরও একটি শিরোপা ছোঁয়া ও দূরত্বে বাংলাদেশ ফুটবল দলের কিশোরীরা। সাফ অনূর্ধ্ব-19 নারী ফুটবলের ফাইনালে ভারতকে হারালেই আরও একবার শিরোপা জয়ের আনন্দে ভাসবে মারিয়া মান্ডা, আঁখি খাতুনরা। কমলাপুরের বিশিষ্ট শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে সন্ধ্যা 6টায় হাই ভোল্টেজ ম্যাচে ভারতের মুখোমুখি হবে স্বাগতিক বাংলাদেশ। পরাগারমানের রিপোর্ট। সাফ অনূর্ধ্ব-19 নারী ফুটবল চ্যাম্পিয়নশিপের ফাইনালের আগে শ্রীলঙ্কার বিপক্ষে 12-0 গোলের বিশাল জয়টিকেই অনুপ্রেরণা ভাবছে বাংলাদেশ। তবে বয়সভিত্তিক টুর্নামেন্টের ফাইনালে বাংলাদেশ ভারত আগে অনেকবার লড়াই করলেও অনূর্ধ্ব-19-এর ফাইনালে এবারই প্রথম মুখোমুখি দুদল। তাই ফাইনাল ম্যাচটি অনেক প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হবে বলে জানান স্বাগতিক দলের হেড কোচ গোলাম রব্বানী ছোটন। যদিও লিগ পর্বে ভারতকে 1-0 গোলে হারিয়েছিল স্বাগতিকরা। প্রতিপক্ষ আপনার ইন্ডিয়া, অবশ্যই আমরা জানি যে ইন্ডিয়া একটা শক্তিশালী দল, তো তাদের আরো উন্নতি ঘটাতে হবে এবং আমি আশা করি এবং আমার বিশ্বাস আছে যে মেয়েরা সেটা ভালো করবে এবং আমরা আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছতে পারব। আর নিজেদের শ্রেষ্ঠত্ব ধরে রেখে ভারতকে হারিয়ে শিরোপা জয়ের আত্মবিশ্বাস অধিনায়ক মারিয়া মান্ডা। আমরা যা আগে ভুল ত্রুটি করেছি বা যে ভালো কিছু করেছি সবকিছুই আমরা মিলে প্রিপারেশন নিয়েছি যে আমাদের ফাইনালে যে আমরা ভালো কিছু করব। এদিকে টুর্নামেন্ট জুড়েই ভালো ফুটবল খেলেছে ভারত। তবে ভুল প্রান্তে সূত্র নিয়ে শিরোপা জয়ের লক্ষ্যেই বাংলাদেশের বিপক্ষে নামবে তারা। It's not easy when you play, especially when you play the host. They are just thinking about tomorrow. It's going to be one final for both teams and the best team will win. ভারতীয় কিশোরীদের অধিনায়ক সিল্কি দেবী জয় ছাড়া অন্য কিছু ভাবতেই চাইছেন না। जो हमारा पासिंग था वो थोड़ा मिस्टेक था, उसको हम लोग सुधार सकते हैं।
स्कोर मिला उसको हम लोग मिस किए, बट अभी फाइनल में हम लोग वो मिस्टेक नहीं करेंगे। সাফ নারী ফুটবলের এই শিরোপাটি জয়ের জন্য দুই দলের অদম্য আশাতেই একটি মনোমুগ্ধকর এবং উপভোগ্য ফাইনাল ম্যাচের প্রত্যাশা দর্শক সমর্থকদের। পরাগ আরমান, এটিএন বাংলা, ঢাকা। শেষ করার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনাম আরেকবার। 3 দিনের সফরে আজ মালদ্বীপ যাচ্ছেন প্রধানমন্ত্রী। শ্রমবাজার সহ একাধিক বিষয়ে চুক্তি সইয়ের সম্ভাবনা। দেশে ওমিক্রনের সংক্রমণ বাড়ার আশঙ্কা, সরকারের স্বাস্থ্যবিধি অনুসরণে জেলা প্রশাসক এবং সিভিল সার্জনদের চিঠি। নির্বাচন কমিশন পুনর্গঠন নিয়ে রাষ্ট্রপতির সঙ্গে সংলাপে যোগ দেওয়ার আমন্ত্রণ এখনো পায়নি বিএনপি, বললেন মির্জা ফখরুল। এবং আগামী বছরের শুরুতেই মালয়েশিয়ায় কর্মী যাওয়া শুরু, আশা প্রবাসী কল্যাণ মন্ত্রীর, খরচ হবে লাখ টাকারও কম। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। করোনা ভাইরাস থেকে নিজেকে সুরক্ষিত রাখতে মাস্ক পরুন এবং বারবার হাত পরিষ্কার করুন। আমাদের এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/এটিএন বাংলা নিউজ।